প্রিয় বন্ধুগণ, একজন বাঙালি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজ কদিন পরে হাজির হয়েছি। বন্ধুগণ, অত্যধিক ঠান্ডায় বেশ কদিন হলো জ্বর, কোনো ভিডিও করা হয়নি। তো এই ঠান্ডার মধ্যে শুয়ে চিন্তা করতে করতে হঠাৎ করে এক শীত কাতুরে রাজার কথা মনে পড়ে গেল। বেশ সুন্দর একটা হাসির গল্প। তো মনে হলো যে গল্পটি আজকের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বেশ মানিয়ে যাবে। গল্পটি আপনাদেরকে শোনাই। তা আসুন বন্ধুরা, গল্পটি নিয়ে শোনা যাক। এক শীতকাতুরে রাজার গল্প। অসহ্য শীতের জন্য রাজা চিন্তা করলেন এইভাবে প্রতিদিন সকালে শেভ করা, অন্তঃপুরে বসে শীতের মধ্যে যদি একটু গরম টরম হতো তাহলে বোধহয় দাড়িটা কেটে আরাম পাওয়া যেত। কারণ সেকালে তো এরকমই অবস্থা ছিল, কোনো হিটার টিটার ছিল না, ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না, বহু আগের কথা বলছি আমি। তো রাজা এই ঠান্ডার হাত থেকে রেহাই পাওয়ার জন্য মন্ত্রীকে ডাকলেন। বললেন, মন্ত্রী, তুমি একটা ব্যবস্থা করো যাতে এই শীতের মধ্যে আমাকে কষ্ট পেতে না হয়। কালকের থেকে তুমি রৌদ্রের মধ্যে আমার দাড়ি কাটা এবং সেভ করার ব্যবস্থা করো সকালে। নাপিতকে সে ভেবে বলে দাও। তো মন্ত্রী বললেন, রাজামশাই, আমি তো এটা করতেই পারি। সকালে সকালে বেশ রাজবাড়ির সামনে, আপনার রাজপ্রাসাদের সামনে খুব ভালো রোদ পড়ে, তো ওখানে আপনাকে চেয়ার পেতে আমি দিতে পারি, কিন্তু জনসম্মুখে মহারাজ আপনি দাড়ি কাটবেন, এটা বোধহয় ঠিক হবে না। রাজা বললেন, থাকো তোমার জনসম্মুখে, আমি শীতে মাসি না, আর তুমি আমারে জনতার ভয় দেখাচ্ছ। তুমি ঠিক ব্যবস্থা করো, কাল থেকে আমি ওই রৌদ্রে বসে দাড়ি কাটবো। তো রাজার আদেশ, মন্ত্রীরা কী করবেন। মন্ত্রী তখন পরদিনকে রাজবাড়ির সামনে চেয়ার পেতে দিলেন রৌদ্রে। নাপিতকে সেইভাবে খবর দেওয়া হলো। তারপর নাপিত আসে, রাজাকে তো বাইরে দেখে তাজ্জব বনে গেল। কারণ এই অবস্থায় রাজাকে অন্তঃপুরের বাইরে খালি গায়ে রাজামশাইকে কখনো নাপিত দেখেনি। তো সে খুব কৌতূহলবশত দাড়ি টাড়ি কেটে রাজাকে শুধু কোনোদিন কথা বলে না, রাজাও বলে না, নাপিতও ভয়ে রাজার সঙ্গে কথা বলে না, কিন্তু আজ একটু কথা বলতে তার ইচ্ছা করলে বলে, রাজামশাই, কালেও কি আমি এখানে আসবো? রাজা বলে, হ্যাঁ, কালকেও তুমি এখানে এসো। নাপিত চলে গেল। পরদিন আবার নাপিত যথাসময়ে রাজার দাড়ি কাটার জন্য, সেভ করার জন্য অন্তঃপুরে যেখানে চেয়ার, অন্তঃপুরের বাইরে যখন চেয়ার পাতা ছিল ওখানে এলো। দাড়ি কাটা শুরু হলো। দাড়িতে সাবান মাখতে মাখতে নাপিত বলল, মহারাজ, একটা কথা বলতে পারি? রাজা বলল, হ্যাঁ, অবশ্যই কথা বলবে না কেন, বলো বলো, কোনো অসুবিধা আছে? হ্যাঁ, না মহারাজ, আমার অসুবিধা নেই, অসুবিধা আপনার। বলে, মানে? তো মহারাজ, আমি খুলে বলি যদি আপনি অভয় দেন। বলে, হ্যাঁ, তোমার কোনো ভয় নেই, তুমি খুলে বলো। তখন নাপিত বলছে, মহারাজ, শুনেছিলাম যে আপনার একটা বিবাহযোগ্য কন্যা আছে। রাজা বলে, হ্যাঁ, আছে তো, মেয়েটা তো বড় হয়ে গেছে, বিয়ে তো দেওয়ার দরকার। তা তোমার কি খোঁজে কোনো ছেলে টেলে আছে? নাপিত বলল, মহারাজ, ছেলে আর কেউ না, ছেলে আমি। যদি আপনি আমাকে পছন্দ করেন তাহলে আপনার মেয়েটা আমার হাতে দিতে পারেন। তো রাজা তো রাজাই হয়, তাদের বুদ্ধি বেশি। অনেক চিন্তা ভাবনা করলেন রাজা, যে একটা নাপিত, সে আমার মেয়েকে বিয়ে করতে চায়, এ রহস্য কী? তো যাই হোক, রাজা একটা চিন্তা করে নাপিত বলল, ঠিক আছে, আমি তো এখন বলতে পারি না, তো মেয়ের তো মা আছে, তার কাছে তো আলাপ করতে হবে। তা আমি বাড়িতে গিয়ে তার কাছে শুনবো, কালকে তোমাকে বলবো যে তোমার হাতে মেয়েকে দেওয়া যাবে কিনা। তো নাপিত তো খুশি হয়ে চলে গেল। অন্তঃপুরে ঢুকেই রাজা মন্ত্রীকে তলব করলেন, যে মন্ত্রী, আজকে এই ঘটনা ঘটেছে, এই নাপিত বেটা আমার মেয়েকে বিয়ে করতে চায়। তখন নাপিত বললেন, যে মহারাজ, আমি না আপনাকে আগেই বলেছিলাম যে আপনি সেভ করার জন্য বাইরে বসবেন না, কারণ একজন রাজাকে যথাযোগ্য স্থানেই মানায়। রাজা যখন জনসমক্ষে বের হয় তখন ওই সাধারণ মানুষেরা মনে করে, এই রাজা তো আমাদেরই মতো একজন সাধারণ মানুষ, তার মেয়েকে তো আমি বিয়ে করতে পারি। এই জন্য নাপিত সাহস পেয়েছে। তো মহারাজ, আপনি আর বাইরে দাড়ি কাটতে যাবেন না, আগে যে অন্তঃপুরে যে স্থানে বসে আপনি অন্তঃপুরে দাড়ি কাটতেন ওখানে বসে দাড়ি কাটবেন। এ হচ্ছে গল্পটার মাহাত্ম্যটা হচ্ছে, রাজাকে রাজ সিংহাসনে মানায়, সেখান থেকে বিচ্যুত হয়ে রাজা অন্য কোথাও যায়, অন্য কোথাও বসে অন্য কিছু করে,
তাহলে সেটা সমালোচনার যোগ্য হয় এবং জনগণ রাজাকে নিচে নামিয়ে অনেক কিছু অনেক সমালোচনামূলক কথাবার্তা বলতে পারে এবং রাজার মেয়েকে একজন সাধারণ নাপিতও বিয়ে করতে চাইতে পারে। এই গল্পটা হচ্ছে মাজেদা। এখন আমার এই গল্পের সূত্রে আমি আমার শ্রোতাদের যা বলতে চাই তা হচ্ছে, দেশের বর্তমান পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার প্রশাসনকে তো একেবারে যাচ্ছে তাই অবস্থা করে ফেলেছে, নৈরাজ্য চলছে দেশের মধ্যে। এমত অবস্থায় তারেক জিয়া 17 বছর নির্বাসনে কাটিয়ে তিনি দেশে ফিরে এসেছেন। তো তার দেশে ফেরার সঙ্গে সঙ্গে তার সঙ্গে একটা মানুষের সঙ্গে, তার কন্যা তার স্ত্রীর সঙ্গে সঙ্গে একটা জীব বিদেশ থেকে এসেছে, সেটি হচ্ছে একটি বিড়াল। এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে বিড়ালের বিড়ম্বনা। এই গল্পটার নাম হয়ে যাক বিড়ালের বিড়ম্বনা। তা আমি তো এখন দেখতে পাচ্ছি একদিন ধরে এই বিড়ালকে নিয়ে যে আলোচনা চলছে, যে কথাবার্তার সৃষ্টি হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, তাতে তো বিড়ালকে নিয়ে আরেকটা বিড়ম্বনা পড়তে যাচ্ছেন আমাদের মাননীয় নেতা তারেক রহমান। কারণ এটা তো বাঙালির দেশ। বিদেশে তারেক জিয়া লন্ডনে ছিলেন দীর্ঘ 17 বছর, সেখানে লোকেরা ঘরে ঘরে কুকুর পোষে, বিড়াল পোষে। বাংলাদেশেও কুকুর বিড়াল পোষার রেওয়াজ আছে, কিন্তু অতটা নয়। আজকাল ছেলেমেয়েরা শখ করে, কম বয়সী ছেলেমেয়েরা শখ করে বিড়াল কুকুর পোষে। একটা বিড়াল ওনার মেয়ে হয়তো পুষত, বিড়ালটাকে তিনি নিয়ে এসছেন, এটা দোষের কিছুই হয় নাই। কিন্তু ওই যে বাঙালি রাজাকে যদি বটতলায় গাছতলায় দেখে, অন্তঃপুরে বাইরে দেখে, তাহলে তো সে রাজার কি দুর্দশা হয়, গল্পটা আগেই বললাম। এখন এই বিড়ালটাকে নিয়ে তো 2 রকমের 3 রকমের মতবাদ ছড়িয়েছে যে সময়। কেউ কেউ বলছে কাজটা খুবই খারাপ, তারেক জিয়া এত বড় একজন নেতা, আজকে 18 কোটি জনগণের প্রতিনিধি, তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তিনি কেন বিড়াল পুষবেন? আর ইতিমধ্যে তার দলের মধ্যে কিছু লোক, তারা প্রত্যেকেই না অনেকেই ইতিমধ্যে নাকি বিড়াল পোষা শুরু করে দিয়েছেন, যে কীভাবে বিড়াল পোষে তারা নেতার মনকে জয় করবেন, যাতে তারেক জিয়া মনে করেন যে বাহ, আমার দলের এই কর্মীরা, নেতারা তো সবাই অনুগত, আমারই অনুগত, আমি বিড়াল পুষেছি, আমার নেতাকর্মীরা সবাই বিড়াল পোষা শুরু করেছে, বিড়ালকে আদর করা শুরু করেছে, কাজে আমি যা করব তাই আমার অনুসারীরা অনুসরণ করবেন। আমি বিড়াল পুষলে তারা বিড়াল পুষবেন, আমি গরু পুষলে তারা গরু পুষবেন, আমি বান্দর পুষলে তারা বান্দর পুষবেন। ও বান্দর পোষার, বান্দরের কথা মনে আসতে আবার আর একটা গল্প মনে এসে গেল। সেটা হচ্ছে যে এই যে আমাদের মহানবীর বংশধর হজরত হাসান ইমাম হোসেন, তাদের হত্যা করেছিল ইয়াজিদের বাবা মুয়াবিয়া, তিনি হচ্ছেন উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা, উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠাতা। এই ইয়াজিদ বানর পুষত, কিন্তু বানর সম্পর্কে কিন্তু আমাদের দেশের মুসলিমরা খুব একটা বড় সমালোচনা করে না, কারণ তার মনে মনে জানে যে তাদের গুরু, অনেকেরই গুরু, তার সবার না, সবাই তার উমাইয়া বংশ, উমাইয়া খিলাফতের ফলান না। তো তাদের একজন নেতা, উমাইয়া খলিফার প্রতিষ্ঠাতা, যারা সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশ জয় করেছিল, এই উমাইয়া বংশের এজিদের একজন সেনাপতি মোহাম্মদ বিন কাসিম, আপনারা সবাই জানেন। তো যাই হোক, বানর প্রসঙ্গে আজকে থাক, এরপরে আমি বানর প্রসঙ্গে গল্প করব। তারপরে আরেকটা গল্প করব, নাসিরুদ্দিন হুজ্জার নাম সবাই জানেন, অনেক রসালো সুন্দর সুন্দর গল্প আছে রাজা বাদশাহ নিয়ে। যে আমি কী করি, আমি তো আমার বাদশাহের ঢোল পিটাই, আমি তো অন্য কারোর ঢোল পিটাই না। বাদশাহ বলবে আম মিষ্টি, আমি বলবো আম মিষ্টি। বাদশাহ বলবে কাঁঠাল টক, আমি বলবো কাঁঠাল টক। হ্যাঁ, বাদশাহ যদি রেগে যায়, আমি বাদশাহ রাত থামিয়ে দিয়ে বলবে হুজুর আপনি যা বললেন আমি তো তাই বলবো, আমি তো আপনারই ঢোল বাজাই, অন্য কারোর ঢোল তো বাজাবো না। তো যাই হোক, এই বিড়ালকে কেন্দ্র করে যা আজকে আরম্ভ হচ্ছে, আমি তারেক রহমানকে বা তার অনুসারীদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে দেশে তারেক রহমানের কেন্দ্র করে একটা শান্তি প্রতিষ্ঠা চেষ্টা গ্রহণ করেছেন, যে বা যারাই গ্রহণ করে থাকুক, অনেকেই নাম উঠছে ভারত, রাশিয়া, আমেরিকার সমঝোতায় নাকি তারেক রহমান দেশে এসছেন। আমার এসব কিছুই মনে হয় না। আমার মনে হয় ইউনূস সাহেব
ক্লিয়ারেন্স দিয়েছেন, তিনি সবগুলো কেস তুলে নিয়েছেন। তারেক রহমানের বিরুদ্ধে যে সমস্ত কেস ছিল, তারেক রহমান দেশে যাচ্ছে, কে আগে আছে, কে পিছনে আছে, কে ফিসফাস করছে, কে কারে প্রোটেকশন দিচ্ছে, এই সমস্ত নিয়ে আলোচনা করা আমাদের মতো সাধারণ মানুষের শোভা পায় না। আমরা দেশের শান্তি চাই, তারেক রহমানের সৌজন্যের দেশে শান্তি আসুক, এটা আমরা বলবো। এই বিড়াল টিড়াল পুষে এগুলো নিয়ে সমালোচনা করে, এই সমস্ত নিয়ে রসালো গল্প করে গণমাধ্যমকে আপনারা যে বা যারা এগুলো করে থাকুন, তারা যেন এই সমস্ত রসালো গল্প না বিলে একজন নেতাকে, একটা মানুষ দেশে হাল ধরতে চায়, তাকে কোনো বিড়ম্বনায় না ফেলেন, এইটা আমাদের বা আমার অনুরোধ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই বিড়ালের গল্প থাকলো আর রাজার গল্প থাকলো। আপনারা ভাবুন এগুলো নিয়ে, এর ভিতর বেশ কিছু বিশেষত্ব রয়ে গেছে, এগুলো নিয়ে চিন্তা করবেন যে দেশটা কোন পথে যাবে, কী হবে, আমরা কাকে ভোট দেবো, কার পিছনে আমরা থাকব, সেটা আপনারা চিন্তা করেন। ইতিমধ্যে আর একটা বিষয় ঘটছে, আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসব, যে দেশের দুজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা কর্নেল অলি এবং মেজর আক্তার, এরা দুজনেই বিএনপির ঘোর সমর্থক, এবং কর্নেল অলি তো বলতে গেলে জেনারেল জিয়াউর রহমানের দক্ষিণ হাত ছিলেন। তিনিও শেষ পর্যন্ত জামাতে ইসলামীতে যোগদান করলেন। তো বিশ্বাস আমরা রাখি কোথায়, কাকে বলে বিশ্বাস করব, কার হাতে দেশটাকে তুলে দেব? তাই বলছি, দেশবাসী আপনারা সতর্ক হন, সাবধানে থাকুন। সামনের দিনগুলো কী হতে যাচ্ছে কেউই কিন্তু আমরা বুঝতে পারছি না। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।